32 না 24, 24 24 দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে গতকাল বুধবার শুরু হওয়া ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুরের উৎসব চলেছে আজ বৃহস্পতিবারও। এদিন বাড়ির অনেকটাই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাসভবন, সুধা সদনও। পাশাপাশি চালানো হয়েছে লুটপাটও। শুধু ঢাকাতেই নয়, এর বাইরে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি, ঝালকাঠিতে আমির হোসেন আমু এবং ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি সহ দেশের বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের বাড়ি সহ মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা নিয়ে সমালোচনার ঝড় উঠলে সরকার একে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে এক বিবৃতির মাধ্যমে। তবে তারা এর জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করছে। তবে বিষয়টিকে ভালোভাবে দেখছে না খোদ উপদেষ্টারাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নিছক কিছু মূর্তি বা দালান না ভেঙে উচিত ছিল গড়ার প্রকল্প হাতে নেওয়া। অভ্যুত্থানের 6 মাস পরে এসে ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে সরকারের দায় এড়ানোর সুযোগ আছে। সব মিলিয়ে গত 2 দিনের ঘটনাকে কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো, এর পেছনে কারা নাড়ছে কলকাঠি, এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব রাজকাহনে। স্টুডিওতে আছেন বিএনপির সাবেক। আমরা এই ধরনের নির্যাতন কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার অনেক উদাহরণ দেখেছি। আমি নির্যাতন বলছি এই কারণে, কারণ বিএনপির মতো বড় রাজনৈতিক দলের একেবারে সর্বোচ্চ পর্যায়ে নেত্রীকেও ঘরছাড়া করা হয়েছে। সেই সাথে সমালোচক এবং যারা দেখছে, মূলত যেভাবে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, এটা নিঃসন্দেহে একটা অনাকাঙ্ক্ষিত প্রতিশোধমূলক ও বলা যায়। তো এটা আসলে যেই চেতনা নিয়ে 24-এর আগমন হয়েছে, 24-এর আন্দোলন আমরা করেছি, ছাত্র জনতা করেছে, সেই চেতনাটা যদি 5ই আগস্টের পরবর্তীতে মানে এই ঘটনাটা হইতো, তাহলে আমার মনে হয় যে তখন আর এটা নিয়ে কোনো কথা হতো না। কিন্তু উনি একটি কথা বলার পরে যখন সবাইকে রাজাকার বললেন, এটার ফলশ্রুতিতে উনি দেশ ত্যাগ করলেন। আরেকটি কথা, গতকালকে বক্তব্য দিয়ে উনি বাড়িঘর সব কিছুই করে দিয়েছে। ওনার তো হয়েছে, ওনার নেতা কর্মী যা আছে সবার উপরে কিন্তু আক্রমণটা হচ্ছে। এটা আসলে একটা মানে তাদের এই বক্তব্যটার স্বাগত জানাই, কিন্তু ওনাদের যে কার্যক্রম করার কথা, আমরা বিরোধী দলে থাকতে পারি, সরকারি দলে থাকতে পারি, ইয়াতে থাকতে পারি, বিভিন্ন জায়গায় থাকতে পারি, কিন্তু আমাদের জানমালের নিরাপত্তা কিন্তু সরকারকে দিতে হবে। সেই ক্ষেত্রে সরকারের নিরাপত্তা কতটুকু ওই জায়গার মধ্যে কার্যকর হচ্ছে, সেটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন আছে। কাজে ওনারা একটা বিবৃতি দিয়ে এই ঘটনাটাকে যেই দৃষ্টিভঙ্গিতে দেখতে চাচ্ছে, এটা ওনাদের পার্সোনাল একটা হতে পারে, ব্যাপার হতে পারে। কিন্তু আমি মনে করি যে জানমালের নিরাপত্তার ব্যাপারটা নিঃসন্দেহে সরকার দেখ, লোক আহত হয়েছে, এই চেতনাটা কিন্তু গত 6 মাসে যেভাবে দেখছি, এই চেতনাটা কিন্তু ওইভাবে হয়নি। নিত্যপণ্যের দাম বলেন, শ্রমবাজার বলেন, অন্যান্য অর্থনৈতিক অবস্থা বলেন, সব কিছুতেই মানুষ কাঙ্ক্ষিত কোনো কিছু দেখছে না। সংস্কারের নামে যা আসছে সেগুলো কিন্তু মানুষ কাঙ্ক্ষিতভাবে দেখছে না। উপরন্তু আমার কেন জানে মনে হচ্ছে এই ঘটনার পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে। সামনে যখন গণতন্ত্রের দিকে আগানোর জন্য রাজনৈতিক দলগুলো দাবি জানাচ্ছিল, রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে করছিল যে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতায় আসুক, নির্বাচন হোক, সেই মুহূর্তে এই জিনিসটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আমরা পুরো গুড়িয়ে দিতে দেখেছি, সুধা সদনে আগুন জ্বলতে দেখেছি। কিন্তু একটু জানতে ইচ্ছা করছে, যদি আসলে যিনি মূল অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে না পারি, শুধু বাড়িঘর। এবারকার এই আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা, এটাও কিন্তু কোনো ক্রমে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, আমি ছোটো করে দেখছি না। আমি যেটা বলতে চাচ্ছি, 48 থেকে শুরু করে আমাদের গৌরবের দিক, অহমিকার দিক, যেমন 52 সালকে নিয়ে আমরা গর্ব করি। এই 52 সালের ওই যখন স্মৃতির মিনার ভেঙেছ তোমরা, ভয় কি বন্ধু মিনার করেছি, 4 কোটি পরিবার। কিন্তু ছাত্র যখন একটা মিনার বানিয়েছিল, তখন রাতের অন্ধকারে সেনাবাহিনী ওটা পাকিস্তান বাহিনী ভেঙে দিয়েছিল। তখন আলাউদ্দিন রাজা এই কবিতা লিখেছিল যে মিনার গড়েছি 4 কোটি পরিবার। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনের, গণ অভ্যুত্থানের 52 সাল বলেন, 58 আইন বিরোধী বলেন, 62 বলেন, 69 বলেন, 71 বলেন, এমনকি 90 বলেন, এই প্রত্যেকটা আন্দোলনে কিন্তু গর্ব করার মতো, অহমিকা করার মতো আমাদের অনেক কিছু আছে, যেটা অনেক পাঠ্য বইতে, ইতিহাসে, বিভিন্ন জনের লেখনীতে ফুটে উঠছে, যুগের পর যুগ, বছরের পর বছর, তাই না? কালের পর কালের নেতৃত্বদানকারী দল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই দলটাই 15 বছর এমন একটা শাসন তৈরি করলো দেশে, যে শাসনটা সমস্ত কিছুকে ম্লান করে দিল। আজকে আমি, আমার বন্ধু এখানটা আছে, ও এরশাদ সাহেবও কিন্তু দেখেন আপনার 9 বছর ক্ষমতায় ছিল, উনি ক্ষমতা থেকে পদত্যাগ করার সাহস দেখিয়েছেন।
উনি ক্ষমতাতে পদত্যাগ করে ওনার শেখ যত গোষ্ঠী আছে আত্মীয় সবাই পালিয়ে গেছেন। এমনকি ওনার এমপি টেমপি সব পলাতক। এমনকি ওনার প্রশাসনের কর্তা ব্যক্তি যারা ছিলেন, যারা কর্তা ব্যক্তি ছিলেন, যারা আমলা সিভিল প্রশাসন বলেন, পুলিশ, এরাও পালিয়ে গেছেন, অনেকে অসংখ্য পালিয়ে গেছেন। তাহলে এইরকম একটা পরিবেশে ছাত্রদের গর্ব করার মতো কি? গর্ব করার মতো এটাই, মারা গেছে কত 2000, 1000, 1500 সেটা না, তার থেকে গর্ব করার বিষয় হচ্ছে এবারে আন্দোলনের ছাত্ররা আবু সাইদ যে বুলেটটাকে বুকে পরিষ্কার দেখবেন, আপনি বলছে হোম মিনিস্টার ওই যে পলাই গেছে তাকে বলতেছে একটাকে মারি তো করতে, যাতে তাকে তো কিছু করতে হচ্ছে না, তাকে সে তো পলাই গেছে, টাকা পয়সা অর্থবিত্ত নিয়ে পলাই গেছে, তার জ্ঞাত গোষ্ঠী পলাই গেছে। সাধারণ কর্মী, এখানে যে আওয়ামী লীগ করে সাধারণ কর্মী, যে একটা দল করতেই পারে, সেই কর্মীটা আজকে বিপদগ্রস্ত হচ্ছে, বিপদে পড়তেছে, তাই না? এবং গোটা নেশনটাকে একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। আজকে এখানটায় বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের এনিমি কি? ফ্যাসিস্ট ভার্সেস ডেমোক্রেসি। ডেমোক্রেসির ফ্যাসিজমের এই যে লড়াইটা, এই লড়াইয়ের কারণে এখানে সংস্কারের কথা আসছে, জিততেই হবে, তাই না? সংস্কারের কথা আসছে, লুটেরাদের বিচারের কথা আসছে, গুম খুন হত্যার বিচারের কথা আসছে, সামগ্রিক কর্মকাণ্ড আসছে। সেই জায়গায় শেখ হাসিনা এমন একটা কার্ড প্লেস করছে, আমার ধারণা সেই পাতা ফাঁদে এই আন্দোলনকারীটার একটা অংশ পা দিয়েছে আমার ধারণা। এবং এটার কনসিকুয়েন্সটা কখনোই মানে এটা গৌরবের দিকটাকে আমি যে বললাম, হ্যাঁ, যেটা কালিমালিপ্ত করেছে সেটাই হবে। এবং আমরা যদি সতর্ক না হই, কারণ যে শেখ হাসিনা নিজের দেশের থেকে রাজনীতি করার সাহস শক্তি প্রদর্শন করতে পারে নাই, তার দলের লোকগুলিও পারে নাই, সেই লোকগুলি বাইরের থেকে এখানটায় কিছু ঘটাতে পারবে না, কিন্তু ষড়যন্ত্রটা করতে পারবে তারা, সেটা করতে, যাতে তাকে তো কিছু করতে হচ্ছে না, তাকে সে তো পলাই গেছে, টাকা পয়সা অর্থবিত্ত নিয়ে পলাই গেছে, তার জ্ঞাত গোষ্ঠী পলাই গেছে। সাধারণ কর্মী, এখানে যে আওয়ামী লীগ করে সাধারণ কর্মী, যে একটা দল করতেই পারে, সেই কর্মীটা আজকে বিপদগ্রস্ত হচ্ছে, বিপদে পড়তেছে, তাই না? এবং গোটা নেশনটাকে একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। আজকে এখানটায় বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের এনিমি কি? ফ্যাসিস্ট ভার্সেস ডেমোক্রেসি। ডেমোক্রেসির ফ্যাসিজমের এই যে লড়াইটা, এই লড়াইয়ের কারণে এখানে সংস্কারের কথা আসছে, জিততেই হবে, তাই না? সংস্কারের কথা আসছে, লুটেরাদের বিচারের কথা আসছে, গুম খুন হত্যার বিচারের কথা আসছে, সামগ্রিক কর্মকাণ্ড আসছে। সেই জায়গায় শেখ হাসিনা এমন একটা কার্ড প্লেস করছে, আমার ধারণা সেই পাতা ফাঁদে এই আন্দোলনকারীটার একটা অংশ পা দিয়েছে আমার ধারণা। এবং এটার কনসিকুয়েন্সটা কখনোই মানে এটা গৌরবের দিকটাকে আমি যে বললাম, হ্যাঁ, যেটা কালিমালিপ্ত করেছে সেটাই হবে। এবং আমরা যদি সতর্ক না হই, কারণ যে শেখ হাসিনা নিজের দেশের থেকে রাজনীতি করার সাহস শক্তি প্রদর্শন করতে পারে নাই, তার দলের লোকগুলিও পারে নাই, সেই লোকগুলি বাইরের থেকে এখানটায় কিছু ঘটাতে পারবে না, কিন্তু ষড়যন্ত্রটা করতে পারবে তারা, সেটা। এবারকার এই আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা, এটাও কিন্তু কোনো ক্রমে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, আমি ছোট করে দেখছি না। আমি যেটা বলতে চাচ্ছি, 48 থেকে শুরু করে আমাদের গৌরবের দিক, অহমিকার দিক, যেমন 52 সালকে নিয়ে আমরা গর্ব করি। এই 52 সালের ওই যখন স্মৃতির মিনার ভেঙেছ তোমরা, ভয় কি বন্ধু মিনার করেছি 4 কোটি পরিবার, কিন্তু ছাত্র যখন একটা মিনার বানিয়েছিল, তখন রাতের অন্ধকারে সেনাবাহিনী ওটা পাকিস্তান বাহিনী ভেঙে দিয়েছিল, তখন আলাদা রাজা তো এই কবিতা লিখেছিল যে মিনার করেছি 4 কোটি পরিবার। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনের, গণ অভ্যুত্থানের 52 সাল বলেন, 58 আইন বিরোধী বলেন, 62 বলেন, 69 বলেন, 71 বলেন, এমনকি 90 বলেন, এই প্রত্যেকটা আন্দোলনে কিন্তু গর্ব করার মতো, অহমিকা করার মতো আমাদের অনেক কিছু আছে, যেটা অনেক পাঠ্য বইতে, ইতিহাসে, বিভিন্ন জনের লেখায়, লেখনীতে ফুটে উঠছে, যুগের পর যুগ, বছরের পর বছর, তাই না? কালের পর কালের নেতৃত্বদানকারী দল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই দলটাই 15 বছর এমন একটা শাসন তৈরি করলো দেশে, যে শাসনটা সমস্ত কিছুকে ম্লান করে দিল। আজকে আমি আমার বন্ধু এখানটা আছে, ও এরশাদ সাহেবও কিন্তু দেখেন আপনার 9 বছর ক্ষমতা ছিল, উনি ক্ষমতা থেকে পদত্যাগ করার সাহস দেখিয়েছেন, উনি ক্ষমতা থেকে পদত্যাগ করে